দেশের মতোই খুব বেশি বাড়তেছে। আমরা জানি যে সুনির্দিষ্ট কারণের মধ্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, নেফ্রাইটিস রোগ, তারপরে এছাড়া ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস ড্রাগ ইনডিউসড, এগুলো থাকা ছাড়াও কিছু কারণ আছে যেগুলো কিছু রোগ, কিডনি রোগে যায় কিন্তু কারণ জানা যায়নি। ইদানিং এটার পরিমাণ প্রায় 18%। প্রায় দেখি রুগীরা আসে গ্রাম থেকে, কিডনি নষ্ট হচ্ছে জানেই না, তার ডায়াবেটিসও নাই, প্রেশারও নাই। এটা খুব ভয়াবহ কারণ। এটা এত মাত্রা বাড়ছে যে পার্টিকুলার শ্রীলঙ্কা এবং আদার ইস্টার্ন ইউরোপ এইসব জায়গায় এটা খুব বেশি। এর কারণ হিসেবে কিছুটা উনি প্রফেসর সামাসের আলোকপাত করেছেন যে এটা অনেক কারণেই, অবশ্যই ওয়াটার ডিপ্রাইভেশন বা আমরা যেটা বলি পানি শূন্যতা। তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে ফার্টিলাইজার, পেস্টিসাইডস। এটা প্রথম আবিষ্কার হয় যারা আখ খেতে কাজ করে এই গ্রুপ শ্রমিকের মধ্যে। পেস্টিসাইডস যারা ইউজ করে অথবা যারা বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল ফার্টিলাইজার ইউজ করে তাদের ক্ষেত্রে, এছাড়াও কিছু স্মল মাইক্রো অর্গানিজমস যেগুলো আছে, যেগুলো আজকাল বলা হচ্ছে, সেগুলো এটা সেই জড়িত আশা চিন্তা করা হয়। তো এই যে একটা পরিস্থিতি, এটা আগামীতে কিন্তু লিড করবে। আমরা ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবো, প্রেশার কন্ট্রোল করতে পারবো, কিন্তু আননোন কজ অফ ক্রনিক কিডনি ডিজিজ, এটাকে কন্ট্রোল করতে হলে আমাদের রাষ্ট্রীয় মাধ্যমে, রাষ্ট্রীয় পর্যায়ে পদক্ষেপ নিতে হবে। যেমন ধরেন, আমরা ফার্টিলাইজার ইউজ করি অল অ্যাগ্রোকেমিক্যালস, এটাকে বাদ দিয়ে আমরা ন্যাচারাল ফার্টিলাইজারে আসতে হবে। 2 নম্বর হচ্ছে কি, আমাদের যে রোগীর যে পুরুষ, এগুলো ম্যাক্সিমাম পুরুষদের হয়, মেয়েরা না, বিকজ বাইরে পুরুষরাই কাজ করে বেশিরভাগ মাঠে এবং বিভিন্ন রকমের ফরেস্ট। তো এগুলোর ক্ষেত্রে আমাদের এই যে ডিফরেস্টেশন, এটা ইমিডিয়েট স্টপ করতে হবে এবং বেশি বেশি গাছ লাগানো খুবই প্রয়োজন। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই কিডনিগুলোর ম্যাক্সিমাম ক্ষতি হয় কিডনি ইন্টারস্টিশিয়াম বলে একটা এরিয়া আছে, এই জায়গায় ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস আমরা বলি। এবং এটা চিকিৎসা একবার যদি এটা প্রসেসটা স্টার্ট হয়, এটাকে আটকানোর সুযোগ নাই। সো আগামী শতাব্দীতে মেজর বার্ডেন অফ দ্য কিডনি ডিজিজ ইজ CKDU, that is interstitial nephritis, chronic interstitial nephritis. আমাদের এখানে, আমাদের বাংলাদেশে প্রতি বছর প্রায় 25,000 থেকে 40,000 নতুন কিডনি রোগ যোগ হচ্ছে। এখানে ক্লিয়ার করা দরকার, কিডনি রোগ মানে রেনাল ফেলিয়ার, ডায়ালিসিস না। সিম্পলি প্রস্রাবে সে প্রোটিন নির্গত হয়, এটা কিডনি রোগ। সো কিডনি রোগে আমরা এই যে এখানে যতজন লোক আছে, যদি সবার ইউরিন পরীক্ষা করি, I am pretty sure যে 1/5 of the person is suffering from some sort of kidney disease in the form of proteinuria, that is প্রোটিন যাচ্ছে। তো বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, আমি সভাপতি বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন, আমরা মাস ক্যাম্পেইনের ব্যবস্থা করছি। আগামীকাল থেকে আমাদের ক্যাম্পেইন শুরু হবে। ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ দুইটা ক্যারাভান থাকবে, যেগুলো বিভিন্ন জায়গায় যাবে, অডিওভিজুয়াল শো করবে, হ্যান্ডবিল দিবে, মানুষকে কিভাবে সচেতন করা যায় আমরা শুরু করেছি। এছাড়াও রাষ্ট্রীয় পর্যায়েও আমাদের এই কাজগুলো অব্যাহত আছে। আমরা কিভাবে এই কিডনি রোগকে অ্যাকচুয়ালি চিকিৎসা ব্যবস্থার মধ্যে নিয়ে আসবো? অবশ্যই ক্যাম্পস একটা বিরাট ভূমিকা পালন করছে অ্যাওয়ারনেস বিল্ডিংয়ে। এছাড়াও এই রোগ নির্ণয় সার্ভিলেন্স, এটা বাড়ানোর জরুরি, খুব দরকার। এই জন্য কমিউনিটি লেভেলে কমিউনিটি রিসার্চ দরকার। আমার পাশে আমার স্যার বসে আছেন, আমি স্যারের আন্ডারে ট্রেনিং করেছি। আমার ডাইরেক্ট টিচার হারুন রশিদ স্যারই বাংলাদেশে প্রথম এই কমিউনিটি লেভেলে প্রিভিলেজ এন্ড আন্ডার প্রিভিলেজড লেভেলে স্যারে এই রিসার্চগুলো করেছেন। চাকুলিয়াতে এই প্রকল্পগুলো ছিল এবং সেখানে দেখা গেছে যে প্রায় 11 to 13% পেশেন্ট সাফারিং ফ্রম সাম সর্ট অফ কিডনি ডিজিজ, যেটা এবার বেড়ে এটা হয়ে গেছে প্রায় 20 থেকে 22%। সো উইদিন দ্য পিরিয়ড অফ অ্যারাউন্ড 15 years ইট রেইজেস অলমোস্ট ডাবল। সো এটা সহজে অনুমেয় যে কি পরিমাণ বার্ডেন বাংলাদেশের মতো একটা গরিব দেশে পড়তেছে। বিশেষ করে কিডনি রোগী একবার যদি হয়ে যায়, এর ব্যবহার অ্যাকচুয়ালি অসম্ভব কুলানো। ইভেন অনলি জাপান ছাড়া বিশ্বের কোনো দেশই কিন্তু ইভেন ইন্স্যুরেন্স কাভারেজ দেয় না কিডনি। জাপানি 100% কাভারেজ আসে। বাংলাদেশে আমাদের প্রপোজাল হচ্ছে, আমরা ইনশাআল্লাহ উইল টক উইথ দ্য হেড অফ দ্য স্টেট, যে আমাদের এখানে একটা ইউনিভার্সাল হেলথ কেয়ার পলিসি হওয়া উচিত, বা ইন দ্য ফর্ম অফ হেলথ ইন্স্যুরেন্স অর রেনাল ইন্স্যুরেন্স। আমি বলবো আমাদের জন্য রেনাল ইন্স্যুরেন্স অর হেলথ ইন্স্যুরেন্স যদি এটা কাভারেজ দেয়, তার ইউনিভার্সাল কাভারেজ সর্বম, এবং
পিপিপির আন্ডারে, যেটা প্রাইম মিনিস্টারের ড্রিম প্রজেক্ট, উনি বলেছেন যে গভর্নমেন্টের সাথে কোনো প্রাইভেট হাসপাতালে একটা লিয়াজও করে যে রুগীগুলো আমাদের এখানে পারতেছি না, আমাদের প্রাইভেটে শিফট করা যায়, যেগুলো এটা একটা খুব ভালো উদ্যোগ, এটা আমরা নিতে পারি এবং আমরা এটা অবশ্যই চেষ্টা করব এটা করার জন্য। এছাড়াও কিছু লোকাল প্রোডাকশন অফ ডায়ালিসিস ফ্লুইড, এটা হচ্ছে যদিও, কিন্তু আরো বেশি করা উচিত। সিএবিডি ফ্লুইডটা বাংলাদেশে হচ্ছে না, অনেকবার ট্রাই করা হচ্ছে, ইনশাআল্লাহ যদি এটা করা যায় তাহলে দাম কমে আসবে, সিএবিডির দাম একটু বেশি, ফ্লুইডের দাম। লোকাল ম্যানুফ্যাকচারিং অফ দ্য ডিসপোজেবল আইটেমস অফ হিমোডায়ালিসিস, যেগুলো হলো ব্লাড লাইন, ব্লাড ডায়ালাইজার এটসেট্রা, এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে গিয়া এই যে জীবন রক্ষাকারী উপকরণগুলো ট্যাক্স ফ্রি করে দেওয়া। আমরা বিগত প্রায় 20 বছর থেকে বিভিন্ন গভর্নমেন্টের সময় বলে আসতেছি যে এটা ট্যাক্স ফ্রি করেন, ট্যাক্স ফ্রি, কিন্তু ট্যাক্স ফ্রি হচ্ছে না। সো যদি এটা ট্যাক্স ফ্রি করা যায় এবং ইম্পোর্টেড আইটেমস, এই ডায়ালিসিসের কস্ট অনেকখানি কমে আসবে এবং রোগীরা সেবা পাবে। আর লাস্টে আমরা বলতে চাই যে অবশ্যই সেফ ফুড, সেফ ড্রিঙ্কস, এইটার আইন খুবই কড়াকড়ি করা উচিত। আমেরিকা এবং কানাডাতে দুইটা জিনিস রাষ্ট্রীয় আন্ডার, ফুড অ্যান্ড হেলথ। আমাদের রাস্তাঘাটে সব ক্লিনিক দিয়ে ভরে গেছে, কোনো রকম মান নাই, কোনো ডায়েটের, কোনো খাবারের কোনো মানের কোনো নিয়ন্ত্রণ নাই। এগুলো যদি ঠিক মতো না করা যায়, আগামী শতাব্দী কিডনি রোগের শতাব্দী হবে। সেই জন্য কিডনি রোগ যদি কন্ট্রোল করতে হয়, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস, মানুষের এটা বলে দিতে হবে যে আপনি যত্রতত্র ওষুধ খাবেন না, বিশেষ করে ব্যথানাশক ওষুধ বা অ্যান্টিবায়োটিক্সের মধ্যে অ্যাবিউজ, আজকাল অ্যান্টিবায়োটিক অ্যাবিউজ হচ্ছে, পেইন কিলার অ্যাবিউজ হচ্ছে। 3 নম্বর হচ্ছে গিয়ে বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ খাবার। এই জিনিসগুলো যদি আমরা ঠিক মতো করতে পারি, আশা রাখি আমরা ভবিষ্যৎ প্রজন্মকে কিডনির এই মারাত্মক অবস্থা থেকে উত্তোলন করতে পারবো ইনশাআল্লাহ। এখন আজকের যে বিষয়টা সেটা হলো ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ বলতে আমরা আসলে কি বুঝি, যেটা আপনি বললেন যে আসলে এটা এমন একটা ধারণা যেটা আমাদের আর্থ টেম্পারেচার, ওয়েদার প্যাটার্নটি চেঞ্জ করে ফেলে। যেটা আপনি বললেন যে এই সামারে দেখা যায় লেংদি হচ্ছে, তো এইটি হলো একটা ক্লাইমেট চেঞ্জ। কিন্তু আমাদের যে আজকের যে বিষয়টা এখানে জলবায়ুর পরিবর্তন ও কিডনি রোগ, আমি একটা ইশিকাওয়া ডায়াগ্রাম, যেটাকে আমরা বলি কজ এন্ড এফেক্ট ডায়াগ্রাম, আমি একটা ডেভেলপ করেছি। সেখানে আমি দেখতে পাচ্ছি যে ক্লাইমেট চেঞ্জের যে এফেক্টটা, কজ এন্ড এফেক্ট, কজের কারণে যে এফেক্ট হয়, সেই এফেক্ট গুলাই হলো কিডনি রোগের জন্য আবার কজ। যেমন ক্লাইমেট চেঞ্জের কারণে গ্লোবাল টেম্পারেচার বেড়ে যাচ্ছে, গ্লোবাল টেম্পারেচার হলে দেখা যায় ডিহাইড্রেশন বেড়ে যেতে পারে এবং কিডনি রোগের একটা কারণ হবে। তার মানে বোঝা যাচ্ছে যে ক্লাইমেট চেঞ্জের যে এফেক্ট, সেই এফেক্ট গুলো আবার কিডনি রোগের হলো কজ। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু, যেটা আমাদের ট্রেডিশনাল যে আমরা কথাগুলো বলি যে আসলে ক্লাইমেট চেঞ্জ কেন হয়, সেখানে দেখা যায় যে বার্নিং ফসিল ফুয়েলস যেটা আছে, আমরা ডিফরেস্টেশন, আমরা গাছ কেটে ফেলছি, বন উজাড় করছি, যেটা আপনি বললেন যে আসলে বনায়ন করা দরকার। ইন্ডাস্ট্রিয়াল পলিউশনের কথা আমরা বলি, ওকে, গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউসের যে পরিমাণ সেগুলো বেড়ে যাচ্ছে। তো এর যে বিষয়গুলা সেখানে হচ্ছে দেখা যাচ্ছে টেম্পারেচার যখন রেজ করবে, আমি 2-3টা কথা বলে শেষ করি, যে টেম্পারেচার যখন রেজ করবে তখন আমরা যদি পর্যাপ্ত পানি, ইফ উই ডু নট ড্রিঙ্ক এনাফ ওয়াটার, ক্লিন ওয়াটার স্পেশালি, তাহলে কিডনি ফাংশনিং বন্ধ হয়ে যেতে পারে। আবার দেখা যাচ্ছে যে আমাদের যে সেফ ড্রিঙ্কিং ওয়াটার, এটা কেন হয় যে ক্লাইমেট চেঞ্জের কারণে খরা হতে পারে, খরা হলে দেখা যাচ্ছে যে আমাদের পানি, অনেক টিউবওয়েলের পানি উঠবে না, তখন বাধ্য হয়ে পুকুর কিংবা নদীর পানি আমাদের পান করতে হচ্ছে। এবং অনেকেই দেখা যায় যে এমন না যে এটাকে কত ডিগ্রি টেম্পারেচারে হিট করে আসলে ড্রিঙ্কিং ওয়াটার একটু পিউরিফাই করা যায়, যে কারণে দেখা যাচ্ছে তাদের কিডনি ফাংশনের ব্যাপার আছে। তো সেখানে ওয়েস্ট নাকি ওয়েজ আউট গিলা কি কি, সেখানে আমরা দেখা যাচ্ছে যে রেইন ওয়াটার হারভেস্টিং করতে পারি আমরা। তারপরে ড্রিপ ইরিগেশনের একটা বিষয় আছে। তারপরে আছে হলো আমাদের যে অর্গানিক ফুড সেফটির বিষয়টা আছে। আবার দেখা যায় আর্সেনিক এর কথা বললেন, সেটার কারণে অনেক কিডনি ড্যামেজ হচ্ছে। তো এখানে আমাদের যে বিষয়গুলো দরকার, CR যেটা আমরা বলি, রিইউজ, রিডিউস অ্যান্ড রিসাইক্লিং, এই কনসেপ্টেও কিন্তু আমাদের যেতে হবে যদি আমরা সুন্দরভাবে কাজ করতে চাই। এবং এইভাবে আসলে আমি জানি না টাইম কতটুকু, তো আমি আর একটু আপনাদের কাছে জানতে চাই, যেটা যে আসলে যে হারে যে টেম্পারেচার মানে প্রেডিক্ট করতেছে যে বাড়তে পারে, বাড়বে,
এটা এটা কি আসলে থামানোর কোনো উপায় আছে, বা প্র্যাকটিক্যালি আসলে কি আমাদের নেক্সট জেনারেশনরা এই সাফারিং এর মধ্যে পড়বে, বা করতে হলে কি করা উচিত এই মুহূর্তে আমাদের? আচ্ছা, আমাদের যে কাজ আসলে ব্যক্তিগতভাবে একটা প্রসেস আছে, জাতীয়ভাবে আরেকটা বড় ধরনের কিছু কাজ আছে। আমরা ব্যক্তিগত যে আমরা গ্রিন সাস্টেনেবিলিটি, তারপরে হলো গ্রিনিং যে কনসেপ্ট গুলো আছে সেগুলো যদি আমরা প্র্যাকটিস করি ইন আওয়ার পার্সোনাল লাইফ অথবা অফিসিয়াল লাইফ, হয়তো আমাদের কিছু ইম্প্যাক্ট হবে। এবং আরেকটা বিষয় হলো যে অনেক দেশ আমার বিশ্বাসই করতেছে না যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এবং বড় বড় দেশের দুই একজন লিডার আছে, যেটা মেক্স থিংস কনফিউজিং। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমরা নিজের লাভটা অনেক বেশি বুঝি। এই যখন আমরা নিজের লাভটা বেশি বুঝবো তখন কিন্তু আসলে জাতিগত ভাবে এটা করা খুবই টাফ। তা আমাদের আসলে এই মুহূর্তে যেটা দরকার, যে কাজগুলো আপনারা করছেন গত 21 বছর ধরে, এবং আমরাও আমাদের স্টুডেন্টদের মধ্যে আমরা এটা ছড়াই দিচ্ছি যে আসলে তাদের আমরা এনভায়রনমেন্ট এন্ড অ্যাওয়ারনেস ক্রিয়েশন ফিল্ডের দিকে যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি সংক্ষেপে জানতে চাই যে সবচেয়ে বেশি যে কার্বন এমিশন করতেছে তো আমেরিকা, অ্যারাউন্ড 25% একটা কান্ট্রি। তো আসলে তারা এমিশন করছে, তার ইম্প্যাক্ট কি আমরা সাফার করতেছি, আমাদের এখানে আসবে? আমরা যদি ভালো হয়, আমরা সব চেঞ্জ করে ফেলি, তাহলে কি আমরা কি সেই প্রোটেকশনটা পাবো আমরা আমাদের কান্ট্রির জন্য? আমাদের এই যে বাপার আলমগীর ভাই আছে, আমি বাপার একজন সদস্য, লাইফ মেম্বার, আমি ওনাদের কাছে যাবো, এবং সেইখানে আমরা যে জিনিসটা দেখাই, যার কথা বললেন যে সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড তারা নির্গমন করে, তারা তো সেটা মানছে না। এবং আরেকটা বিষয়, প্রথম কথা হলো তারা গ্লোবাল এই ক্লাইমেট চেঞ্জের বিষয়টাই বর্জ্য বের করে বা অতিরিক্ত পানি বের করে, রক্তচাপ নিয়ন্ত্রণ এটসেট্রা। তো আমি এখানে যেটা প্রথমে একটু দৃষ্টি আকর্ষণ করবো ক্যাম্পসকে, যে আসলে এটা নিয়ে স্টাডি করতে গিয়ে যে স্ট্যাটিস্টিক্স আমি পেয়েছি সেটা আসলে অথেন্টিক কোনো ইনফরমেশন কোনো জার্নাল কিংবা নিউজ পেপারে আমি দেখি। আজ পর্যন্ত দেখা যায় 3,80,000, যেটা আমাদের সামাসরের ওয়ার্কিং পেপারে উল্লেখ রয়েছে। তো এখানে আমার মনে হয় একটু ক্যান্সার 3,80,00,000 অ্যাকচুয়ালি মানে যারা কিডনি রোগ মানে 3 লক্ষ, 3,80,000 কিডনি রোগ বলতে একটা আছে কিডনি বিকল হয়ে যায়, এটা আমি জানি, কিন্তু অথেন্টিক সোর্স যেটা, যে সোর্স আসলে যেমন এই সোর্সে আমি দেখতে পাইনি, এটা আমি আমার ব্যক্তিগতভাবে দেখতে পাচ্ছি আর কি। তো এইবারে যে আসলে কিডনি দিবসের যে প্রতিবাদ্য বিষয়, সেটা আমাদের 3টা জিনিস খুব গুরুত্বপূর্ণ আছে, পিপল, প্রোটেক্টিং দ্য প্ল্যানেট, দুইটা। এবং আমরা মার্কেটিং গরু ফিলিপ কটলার 3P এর একটা আজ থেকে বেশ কয়েক বছর আগে একটা ধারণা দিয়েছিলেন। আমাদের মতো যে থার্ড ওয়ার্ল্ড ডেভেলপিং কান্ট্রি, সেখানে তারা এই রকমের যত ঝামেলাপূর্ণ ইন্ডাস্ট্রি গুলো আছে সেগুলো তারা এইসব দেশগুলোতে স্থাপন করে, ফলে আলটিমেটলি উই আর সাফার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি লাস্ট একটা কথা, পরবর্তী মিটিং আমরা সমুদ্রের নিচে করবো, কারণ ডুবেই তো যাবে আর আমাদের করারও কিছু নেই। ইউরোপের অনেক দেশ তারা সি লেভেল রাইজ যতটুকু হবে প্রেডিক্ট করতেছে, তার চারিদিকে বাউন্ডারিতে বসে আছে। দে হ্যাভ মানি, দে হ্যাভ টেকনোলজি, দে হ্যাভ এটসেট্রা, কিন্তু মালদ্বীপের কি আছে? তো আমাদের বাংলাদেশেরই বা ওই রকমের আমরা কি বলবো যে কি আছে? তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আমি পরিবেশ নিয়ে কাজ করলে, আমি ব্যক্তিগতভাবে একজন ম্যাথমেটিশিয়ান, এবং আমি সোনার ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর হিসেবে আছি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার সুন্দর মূল্যবান বক্তব্যের জন্য। আমি এখন যাচ্ছি যে ব্যক্তিত্ব, তিনি হলো আমাদের এই 400 নেফ্রোলজিস্ট আছে তাদের অভিভাবক, বাংলাদেশের রেনাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, উনি সাবেক চেয়ারম্যান বিএমইউর নেফ্রোলজি ডিপার্টমেন্টের। তো ওনার কাছে আমি জানতে চাবো যে এই যে CKD-U অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ অফ আননোন অরিজিন, সেটা আমাদের দেশে মানে কিভাবে আমরা এটাকে ব্যাখ্যা করবো, এটা সেই ব্যাখ্যাটা ক্লিয়ার হতে চাচ্ছি। ধন্যবাদ অধ্যাপক MS সামাদ। আমি একটু আগেই সুযোগ নিলাম, কারণ আমার একটা মিনিস্টারের প্রোগ্রাম, হেলথ মিনিস্টারের প্রোগ্রাম 12টার সময় বেজেছে প্রায়। তো আসলে বাংলাদেশের